আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 10 সপ্তাহ পর গাজায় সামান্য খাদ্য প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। জানিয়ে দেব একদিনে গাজায় 2 বড় হাসপাতালে হামলা। এরপর রয়েছে 10 বছর পর ইরান থেকে সৌদির হজ ফ্লাইট চালু। সর্বশেষ থাকছে ভারতের সঙ্গে যুদ্ধ শেষে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 10 সপ্তাহ পর গাজায় সামান্য খাদ্য প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। 10 সপ্তাহ ধরে অবরোধের পর ইসরায়েলের ঘোষণা করেছে তারা গাজায় ক্ষুধার সংকট মেটাতে প্রাথমিকভাবে সামান্য পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দেবে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার পর কথা বলার কয়েক ঘন্টা পরেই এই ঘোষণা এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সুপারিশের ভিত্তিতে এবং হামাসের বিরুদ্ধে তাদের পুনর্বর্ণনীকরণ সামরিক অভিযানের সমর্থন করার প্রয়োজনীয়তার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের উপর ক্রমবর্ধমান চাপ বাড়ছে। এই সময় কোনো খাদ্য, জ্বালানি বা ঔষধ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সাহায্য সংস্থাগুলো গাজার 21 লাখ জনসংখ্যার জন্য দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, খাদ্য সংকট যাতে তৈরি না হয় তা নিশ্চিত করার জন্য গাজার জনসংখ্যার জন্য প্রাথমিকভাবে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নেবে, হামাসের উপর ছেড়ে দেওয়া হবে না। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার গাজা উপত্যকায় তাদের সম্প্রতি অভিযানের অংশ হিসেবে ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। একই সময় ফিলিস্তিনি ভূখণ্ডটিতে উদ্ধারকর্মীরা ইসরায়েলি হামলার বহু মানুষের মৃত্যুর খবর দিচ্ছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজার লড়াই বন্ধে হামাসের সঙ্গে একটি চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘন্টা পর এই ঘোষণা আসে। সেনাবাহিনী জানায়, গত একদিনে তাদের বাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকা জুড়ে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে, যেখানে তারা ডজনখানেক সন্ত্রাসীকে নির্মূল করেছে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে মোতায়েন করেছে। উদ্ধারকারীরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের পাশাপাশি গাজার উত্তর শহরগুলোতে বেত লাহিয়া এবং জাবালিয়া শরণার্থী শিবির সহ সব স্থানে হামলা চালানো হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় কমপক্ষে 67 জন নিহত এবং 361 জন আহত হয়েছে। খান ইউনুসের একজন নারী বিবিসিকে বলেছেন, সেখানকার পরিস্থিতি খুবই কঠিন এবং বোমার শব্দে তারা জেগে উঠেছিল। একদিনে গাজার 2 বড় হাসপাতালে হামলা। আবারও গাজার হাসপাতালগুলোতে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। একদিনেই খান ইউনুসের ইউরোপীয় হাসপাতাল এবং নাসের হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল বাহিনী। ভয়াবহ সেই আক্রমণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতালের ভবন, নষ্ট হয়েছে চিকিৎসা সরঞ্জাম, এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ঘটেছে প্রাণহানির ঘটনা। মঙ্গলবার এমন হামলার পর শনিবার আবারও উত্তর গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, জানিয়েছে আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে উত্তর গাজার হাসপাতালে ভোর থেকে তীব্র হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, রোগী, আহত এবং চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যার ফলে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হয়েছে। এতে আরও বলা হয়েছে যে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় 2 রোগী আহত হয়েছেন। এর আগে মঙ্গলবারের হামলায় হাসপাতালে হঠাৎ হামলার চারিদিকে হট্টগোল শুরু হয়। রোগী ও চিকিৎসকেরা যে তার মতো ছুটোছুটি করতে থাকে। খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালের অ্যানেস্থিওলজিস্ট ডাক্তার রেফাত আল থামনা সেই দিনের কথা স্মরণ করে বলেন, আমাকে মাটিতে লুটিয়ে পড়তে হয়েছিল। আমি একটি গাছের আড়ালে লুকিয়েছিলাম কারণ আমি লুকানোর জন্য নিবিড় পরিচর্যা ইউনিটের দরজায় পৌঁছতে পারিনি। খান ইউনুসের স্থানীয় সাহায্য সংগঠক মোহাম্মদ আবু জিরেকের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, প্রাথমিক হামলার পর কালো ধোঁয়া বাতাসে উঠতে দেখা যায়। কয়েক সেকেন্ড পর আরেকটি ধারাবাহিক হামলায় বেসামরিক লোকদের আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য প্রধান জাহের আল ওয়াহিদি বলেন, ইউরোপীয় হাসপাতালে হামলায় কমপক্ষে 20 জন নিহত হন। 7 অক্টোবর 2023 সাল থেকে গাজার চিকিৎসা ব্যবস্থার উপর ইসরায়েলের পরিকল্পিত হত্যাযজ্ঞ চলমান। ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, গাজার হাসপাতালগুলোতে হামলার ধরন স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালগুলোকে লক্ষ্য করে আন্তর্জাতিক আইনকে স্পষ্টত উপেক্ষা করছে। 10 বছর পর ইরান থেকে সৌদির হজ ফ্লাইট চালু। প্রায় 10 বছর বন্ধ থাকার পর আবারও ইরান থেকে হজ ফ্লাইট চালু হয়েছে। সৌদি আরবের বেসরকারি উড়োজাহাজ সংস্থা
ফ্লাইনাসের মাধ্যমে এই হজ ফ্লাইট চালু। বিশ্লেষকদের মতে রিয়াদ তেহরানের সম্পর্কের বরফ গলার সর্বশেষ উদাহরণ এই যুদ্ধ। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তার নাম না প্রকাশ করা সত্ত্বে এএফপিকে বলেন, ইরানি হজযাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজের সংস্থা ফ্লাইনাস। কর্মকর্তা জানান, রাজধানী তেহরানের পাশাপাশি উত্তর পূর্ব ইরানের বড় শহর মাশহাদ থেকেও হজ ফ্লাইট চালু করা হবে, যার ফলে ফ্লাইটের মাধ্যমে ৩৫,০০০ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে পারবেন। কর্মকর্তা নিশ্চিত করেন, আপাতত দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে না, শুধু হজযাত্রীদের আনা নেওয়ার জন্য ফ্লাইনাসের ফ্লাইটগুলো চালু করা হয়েছে। জুনের প্রথম সপ্তাহে হজ শুরু হবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২০১৬ সালে তেহরান সৌদি দূতাবাস ও মাশহাদের সৌদি কনসুলেটে হামলার ঘটনায় ফলশ্রুতিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় সৌদি আরব। ওই বছর সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে দূতাবাস ও কনসুলেটের সামনে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। ২০১৬ সালে ইরান থেকে কোনো হজযাত্রীকে সৌদিতে আসতে দেওয়া হয়নি। পরবর্তীতে ইরান থেকে চার্টার্ড ফ্লাইট করে হজযাত্রীদের আসার অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে ২০২৩ সালে দুই পক্ষের সম্পর্ক খানিকটা উষ্ণ হবার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়। সে সময় চীনের এই অর্জনকে বিশ্লেষকরা বিস্ময়কর সাফল্য বলে অভিহিত করেছে। বেইজিংয়ের কূটনৈতিক দক্ষতার ৭ বছর পর মধ্যপ্রাচ্যের ওই দুই শক্তিশালী ও ধনী দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। ভারতের সঙ্গে যুদ্ধ শেষে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার ২ দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। ভারত পাকিস্তান সাম্প্রতিক সীমান্ত সংঘাত ও যুদ্ধবিরতির পটভূমিতে তারা এ সফরকে দক্ষিণ এশিয়ার অঞ্চলকে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে ইসহাক দার ১৯ থেকে ২১ মে বেইজিং সফর করবেন। সফরে তিনি চীনা নেতাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি ও আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার উপর গভীর আলোচনা করবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় পক্ষ পাকিস্তান চীন দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ পরিসর পর্যালোচনা করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবে। ইসহাকদারের এই সফরটি পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের কূটনৈতিক বিনিময়ের অংশ এবং দুই দেশের অবিচল ও কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে এটি উল্লেখ করা হয়েছে। এদিকে তালেবান শাসিত আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আগামী ২০ মে চীন পৌঁছাবেন। এখানে তিনি একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন, যে বৈঠকে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ পেশ করেনি। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং সীমান্ত জুড়ে সামরিক লড়াই শুরু হয়। ভারত অপারেশন সিন্দুর নাম দিয়ে আগ্রাসন চালানো শুরু। জবাবে পাকিস্তানের সেনাবাহিনী এ সংঘাতে অপারেশন বুনিয়ান মারসুস নামে প্রতিরোধমূলক সামরিক অভিযান চালায়।